বুধবার খানাকুলে একাধিক জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি ঠাকুরানী চোক, রাজহাটি সহ বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপ উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ, সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে SIR প্রসঙ্গে বলেন, যদি তিনি বৈধ ভোটার হন তাহলে কারোর বাবার ক্ষমতা নেই নাম বাদ দেওয়ার। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ মুখ্যমন্ত্রীও তার নাম বাদ দিতে পারবেন না। অন্যদিকে রাজ্যের নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, মাঝে মাঝে মহিলাদের মা কালীর রূপ ধারণ করতে হবে। আজকে ঠাকুরানী চক ট্রিপল স্টার এই ক্লাবের পক্ষ থেকে যে জগদ্ধাত্রী পুজোর আরাধনা শুরু করা হয়েছে তার শুভ অষ্টমী আজকে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে একটি বড় সাইক্লোন তৈরি হওয়ার জন্য আপনারা জানেন বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং বৃষ্টিপাত হয়েওছে। আগামীতেও হয়তো বৃষ্টিপাত হতে পারে। আজকে মঞ্চে অনেকে উপস্থিত আছেন। সুশান্ত বেড়া বিশিষ্ট সমাজসেবী, তিনি উপস্থিত আছেন। সুশান্ত ঘোষ উপস্থিত আছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, এখানকার স্থানীয় প্রধান যার পঞ্চায়েত অফিসে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, ভাই রামকৃষ্ণ মাইতি উপস্থিত আছেন এবং অন্যান্য অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন। প্রথমে আপনাদের সকলকে আমার তরফ থেকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের সকলকে মা যেন খুব ভালো রাখে, আপনারা সবাই যেন ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি, মা আপনাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। বাংলায় জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু হয়েছে সঠিক যদিও তথ্য নেই, তবে বলা হয় প্রথমে নাকি শুরু হয়েছিল কৃষ্ণনগরে, সেখান থেকে চন্দননগর থেকে তারপরে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো কেন কৃষ্ণনগরে শুরু হয়েছিল? তখন বাংলা বিহার উড়িষ্যা তখনকার বাংলা আর কি, তখনকার এখানে রাজা ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন। তিনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে দুর্গাপুজো হতো, তো দুর্গাপুজোর সময় কৃষ্ণচন্দ্রকে অ্যারেস্ট করে রাজা কৃষ্ণচন্দ্রকে। নবাবের আন্ডারে অনেক বড় বড় জমিদার থাকতো, তাদেরকে বলা হতো রাজা। তো সেই কৃষ্ণচন্দ্রকে যখন গ্রেপ্তার করা হয়, তো কৃষ্ণচন্দ্র তো মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারেনি। যখন জেল থেকে ছাড়া পেলেন, দুর্গাপুজো পার হয়ে গেছে, তখন কি করবেন উনি ঠিক করলেন, তোর মা একদিন স্বপ্নাদেশ দিলেন রাজা কৃষ্ণচন্দ্রকে যে তুই আমার দুর্গা রূপে আমাকে পুজো করতে পারিসনি, জগদ্ধাত্রী রূপে তুই আমাকে পুজো কর, আমি তোর উপরে আশীর্বাদ দেব। এবং সেই জগদ্ধাত্রী পুজো তবে থেকে নাকি বলা হয় শুরু হয়েছে, এবং সেই জগদ্ধাত্রী পুজো আবহমানকাল থেকে সেই দিন থেকে শুরু হয়েছে, আজও চলছে। বাঙালি মায়ের পুজো কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী রূপে, কখনো মা দুর্গা রূপে, কখনো মা কালী রূপে, কখনো মা জগদ্ধাত্রী রূপে মায়ের আরাধনা করেন। আমাদের মায়েদেরই এই রূপ, কখনো কেউ দুর্গা হয়, কখনো কেউ মা লক্ষ্মী হয়, আমরা বলি লক্ষ্মীমন্ত মেয়ে। আমার মাঝে মাঝে মেয়েরা কালীও হয়ে ওঠে, তাই কি না? তখন খাড়া নিয়ে দৌড়ো, এরকম মনে হয়। তখন দরকার আছে এখন চারধারে মেয়েদের উপর যে ধরনের একের পর এক অত্যাচার আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে বর্ধমানে একটা মেডিকেল কলেজের মেয়ে, তার সাথে রেপ হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল। যখন এই ধরনের অসুর সামনে আসবে, তখন অবশ্যই মেয়েদের মা কালী হওয়া উচিত এবং মা কালীর রূপ নিয়ে সেই সমস্ত অসুরদেরকে বধ করা উচিত, তবেই বাংলা রক্ষা পাবে, নচেত বাংলা রক্ষা পাবে। এটা গ্রাম, এখানে জল, আপনাদের ঘোষক হয়তো জানে না, এটা তো তাও অনেক ভালো গ্রাম। আমার জীবন শুরু হয়েছিল হচ্ছে এমন একটা গ্রাম থেকে, যেখানে আমার বাড়ি ছিল হচ্ছে মাটির বাড়ি, উপরে বিচলি বা খড়ের চাল, সামনে নদী, ওই নদীর জলে রান্না হতো, ওই নদীর জলই খেতাম, ওই নদীর জলে স্নান করতাম। তো যে কোনো মানুষের শুরুটা ওই রকম জায়গা থেকে হয়। কিন্তু আমরা আমাদের জীবনের যদি লক্ষ্যকে অবিচল রাখতে পারি, তাহলে সঠিক জায়গায় পৌঁছতে পারে, আমরা সবাই পৌঁছতে পারি। মায়ের কাছে আশীর্বাদ চাইব, মা যেন আপনাদের সবাইকে সেই ক্ষমতা দেন, সেই শক্তি দেন। আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে
শুভেচ্ছা, যতবার ডাকবেন ততবার আসবো, যদি আমার কাছে সময় থাকে। আপনাদের সাথে আছি, পাশে আছি, সব সময় আছি। আর আপনাদের বিধায়ক, একজন বিধায়কের, যে কোনো বিধায়ক হোক বা যে কোনো সাংসদ হোক, তার ক্ষমতা সীমিত থাকে, কারণ আমরা সরকারে নেই। একজন সাংসদ পায় হচ্ছে মাত্র 70 লক্ষ টাকা, বিধায়ক 70 লক্ষ টাকা পায়, যেখানে একজন কর্ণাটকের বিধায়ক পায় হচ্ছে 3 কোটি টাকা, বিহারের বিধায়ক প্রায় এরকম 2-3 কোটি টাকা। কিন্তু আমাদের রাজ্য গরিব রাজ্য, আমাদের রাজ্যের বিধায়ক পায় হচ্ছে কাজের জন্য মাত্র 70 লক্ষ টাকা। স্বাভাবিক তার পক্ষে ব্রিজ করা সম্ভব না, কারণ একটা ব্রিজ করতে 1 কোটি টাকার উপরে লাগে। তো কিন্তু আপনাদের বিধায়ক আশা ছাড়েনি, ও আমার সাথে নীতিন গাডকারিজির সাথে দেখা করতে গেছিল। রাস্তাটা অন্য দিক দিয়ে মনে হয় যাওয়ার কথা ছিল, তখন সুশান্ত বলেছিল যে নীতিন গাডকারিকে আমি আর সুশান্ত মিলে বুঝিয়েছিলাম যে রাস্তাটা যদি এই নদীগুলোর উপর দিয়ে যায়, তাহলে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে ওই ব্রিজগুলোও তৈরি হয়ে যাবে। আমার বিশ্বাস যে সেদিন নীতিন গাডকারিজি কথা দিয়েছিলেন যে হ্যাঁ উনি কোটা করবেন। আমার শুনে খুব ভালো লাগছে যে নীতিন গাডকারি সাহেব আমাদের কথা রেখেছেন, কাজ শুরু হয়েছে, আগামী দিনে আমরা তার ফল দেখতে পাবো কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা। আর এবার পুজোর আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে দারুণ একটা উপহার দিয়েছে, আমরা অনেকে জানি, অনেকে জানি না হয়তো। জিএসটি বলে একটা জিনিস হয়, এই যে বোতলটা কিনছি এর উপরে একটা ট্যাক্স থাকে। একটা খাতা কিনতাম আগে আমরা, বাচ্চাদের লেখার খাতা, তার উপরে একটা ট্যাক্স থাকতো, এটাকে বলা হতো জিএসটি। তো আমাদের প্রধানমন্ত্রী পুজোর আগে ঠিক করে মহালয়ার দিন থেকে সব জিএসটি কি কমিয়ে দেওয়া হবে। কেমন? যেমন আগে খাতাতে জিএসটি ছিল, খাতা কিনতে গেলে সেই জিএসটি এখন করে দেওয়া হয়েছে 0। অর্থাৎ খাতার উপরে আগে 10 টাকার যদি খাতা হতো, 5 টাকা ট্যাক্স হলে 10 আর যোগ 5 15 টাকা দিতে হতো। এখন সেই খাতা যদি 10 টাকা যদি 100 টাকা খাতা হয়, তার সাথে 5 টাকা দিতে হতো ট্যাক্স। তো 100 টাকার সাথে আর 5 টাকা দিতে হবে না, সেটা 100 টাকাতেই পাওয়া যাবে। এই উপকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া এই ধরনের উপহার আপনাদের জন্য, সেজন্য সকলকে আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জিএসটিতে ছাড় দেওয়ার জন্য। সব জিনিসের দাম কমছে, মোবাইল থেকে শুরু করে, মোটরসাইকেল থেকে শুরু করে, ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত জিনিসের উপরে ট্যাক্স মাননীয় প্রধানমন্ত্রী কমিয়ে দিয়েছেন। একবার জোরে হাততালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে। আপনারা এই অন্ধকারের মধ্যেও এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা, যারা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের আতিথেয়তায় অভিভূত। আমি যতবার সুযোগ পাবো আপনাদের সাথে আসবো, কাছে থাকবো, পাশে থাকবো। নির্বাচন কমিশনের নিয়ম কানুন অনুসারে এসআইআর হয়। নির্বাচন কমিশনের কাজে যদি কেউ অবহেলা করে, তাহলে যা আইন সেই অনুসারে ব্যবস্থা হবে। গ্রেপ্তারের কথা লেখা থাকে, তাহলে গ্রেপ্তার হবে। এসআইআর নিয়ে তৃণমূলে ভিন্ন সুর দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল বলছেন যে এসআইআর হলে ভালো হবে এবং আমাদের ভালোই হবে। আচ্ছা, লাইটটা আমি বারবারই বলেছি, বিজেপি তৃণমূল ভোট জেতা হারার কোনো সম্পর্ক নেই। এসআইআর তার থেকে অনেক বড় জিনিস। এসআইআর দেশের জন্য দরকার। আমার সংবিধান বলছে আমার মুখ্যমন্ত্রী কে হবে, যদিও তিনি আমাদের বিরোধী দলেরও হোক, বা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন আমাদের বিরোধী দলে, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী বাছার অধিকার আমাদের আছে, ভারতীয় নাগরিকদের আছে। যিনি ভারতীয় নাগরিক নন তিনি মুখ্যমন্ত্রী বাঁচতে পারেন না, প্রধানমন্ত্রীও বাঁচতে পারেন না। প্রদেশ কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে এসআইআর নিয়ে, যাবে বলছে। চাঁদে জাগের পরে পার্টিটা নেই, সুপ্রিম কোর্টে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বলুন ভালো হাওয়াই আতশবাজি কিনতে, প্রত্যেকটা নেতা এক একটা হাওয়াই আতশবাজি জ্বালিয়ে তার উপরে উঠে চাঁদে চলে যায়। এসআইআর নিয়ে কি 26-এ বিধানসভা ভোটে কোনো এফেক্ট হবে? দেখুন না কি হয়। এসআইআর হওয়াটা জরুরি, এসআইআর হোক। আমার বিশ্বাস যে বহু জায়গায় তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদের নামে ভোট দেয়, আমরা প্রমাণ পেয়েছি। সেই ভোটটা দিতে পারবে না বাংলার জনগণ। তারপরে যাকে ক্ষমতায় বসানো তাকে বসাবে, চিন্তার কিছু নেই। বাংলার জনগণের উপর ভরসা রাখুন না। এসআইআর আতঙ্কে একজন মারা গেছে। নির্বাচন কমিশন পুস্তিকা বের করুক বিভ্রান্তি দূর করতে এসআইআর নিয়ে। দেখুন, পুস্তিকা বের করে কিছু হবে। এখানে মুখ্য নির্বাচন আধিকারিক গতকাল বা গত পরশু মনে হয় দিল্লি থেকে ঘোষণা করলেন যে এসআইআরের মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদেরকে বাঁচানো, অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে তাড়ানো। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর কি সন্দেহ থাকবে? আরে আমি যদি বৈধ ভোটার হই, আমি কেন টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছি? আমি বৈধ ভোটার, কারো বাবার ক্ষমতা নেই আমার নাম বের করবে।
ভোটার লিস্ট থেকে। আমি যদি বৈধ ভোটার হই, আমার নাম নরেন্দ্র মোদী কাটতে পারবে না, আমার নাম অমিত শাহ কাটতে পারবে না, আমার নাম মমতা ব্যানার্জি কাটতে পারবে না, আমার নাম অভিষেক ব্যানার্জি কাটতে পারবে না, আমার নাম নির্বাচন কমিশনও কাটতে পারবে না, যদি আমি বৈধ ভোটার হই। আমি বৈধ ভোটার, তাহলে আমার কোনো টেনশন নেই। পুলিশি তদন্তে বারবার বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে, আজকেও চুয়াডাঙ্গা থেকে 31 জন বাংলাদেশিকে ওপারে পাঠানো হয়েছে। না, সে তো এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তে তৃণমূল কংগ্রেসও সামিল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস ধর্মীয় সুশ্রুতি দিয়ে সংখ্যালঘু সমাজের একটা বড় অংশকে দেশের পন্থী কাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, দেশ প্রেম থেকে দূরে সরিয়ে দিয়েছে। ভারতীয় মুসলমানেরা তারা ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম এসআইআরে থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম এই রাজ্যে এসআইআরে থাকবে না, এটা স্পষ্ট। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মানে প্রথমে চিহ্নিতকরণ কারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তারপরে হচ্ছে ডিলিট, তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট, এবং তারপরে ভারত থেকে ডিলিট, অর্থাৎ ডিপোর্ট করে দেওয়া। একদম সিম্পল ফর্মুলা, বুঝিনি এই বিষয়ে কোনো সন্দেহ। পানিহাটিতে আজকে অভিষেক ব্যানার্জি গেছে, নাটক করতে গেছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।